নমস্কার, আমি বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে 23 মে শেয়ার বাজার আবার সর্বকালীন উচ্চতা দেখেছে নিফটি এবং সেন্সেক্সের মাধ্যমে। নিফটি মাত্র 6.4 পয়েন্টে তার 23,000 থেকে দূরে দাঁড়িয়ে রয়েছে এবং সেন্সেক্সও মোটামুটি 75,500 কাছাকাছি পৌঁছে গেছে। আজকে বিপুল র্যালি হয়েছে। প্রাথমিকভাবে শেয়ার বাজার শুরুতে সামান্য কিছু বৃদ্ধি পেল। যত দিন গিয়েছে, যত দিন বৃদ্ধি পেয়েছে, যত দিন এগিয়েছে, তত কিন্তু শেয়ার বাজারে তেজ বৃদ্ধি পেয়েছে। এবং কারণ কি কারণে বাজার হঠাৎ করে এত উৎফুল্ল হয়ে উঠল? গত কয়েকদিন ধরে আমরা যে লেভেলে ভোলেটিলিটি দেখেছি, আজকের কিন্তু সেই ভোলেটিলিটি থেকে বের হয়ে এসে শেয়ার বাজার একটা নির্দিষ্ট মোমেন্টাম নিয়েছে, একটা নির্দিষ্ট গতি নিয়েছে, একটা নির্দিষ্ট দিক নিয়েছে। তার ফলে আমাদের প্রথমে জানতে হবে যে ঠিক কি কারণে আজকের ভারতীয় শেয়ার বাজারে এই পরিমাণ উচ্ছ্বাস দেখা গেল এবং ঠিক কি কারণে শেয়ার বাজারে নিফটি এবং সেন্সেক্স তারা নতুন উচ্চতায় পৌঁছে গেল। প্রথম কথা বলে নেওয়া ভালো যে গভর্নমেন্ট তারা ধরে নিয়েছিলেন যে রিজার্ভ ব্যাংক সাধারণত ইনফ্যাক্ট প্রত্যেক বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ডিভিডেন্ড প্রদান করে থাকেন প্রত্যেক বছর, এবং গভর্নমেন্ট এস্টিমেট করেছিলেন যে এই বছর হয়তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের 1.02 কোটি টাকা তাদেরকে ডিভিডেন্ড হিসাবে 1.02 লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড হিসাবে দিতে পারে। সেই জায়গায় আরবিআই কেবলমাত্র সাধারণ মানুষকে, সাধারণ বিনিয়োগকারীকে, শেয়ার বাজারকে সারপ্রাইজ করেনি, গভর্নমেন্টকে অবধি ভয়ানকভাবে অবাক করে দিয়ে 2.1 লক্ষ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে। অর্থাৎ দ্বিগুণের বেশি, প্রত্যাশা থেকে দ্বিগুণের বেশি ডিভিডেন্ড তারা প্রদান করেছে ভারতীয় সরকারকে। এর ফলে খুব স্বাভাবিকভাবে দারুণ উচ্ছ্বাস এসেছে। বিনিয়োগকারীরা আবার কিন্তু শেয়ার বাজারে ছুটে এসেছে নতুনভাবে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করতে। এবার দেখুন, সেটা হচ্ছে যে এই যে ডিভিডেন্ডটা দেয়া হয়েছে, এর ফলে গভর্নমেন্টের কেন সুবিধা হবে এবং শেয়ার বাজার এতটা কেন উচ্ছ্বসিত হয়ে উঠলো, সেটা নিয়ে আজকে ডেফিনেটলি আলোচনা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে গভর্নমেন্ট যে এই অতিরিক্ত 1.08 লক্ষ কোটি টাকা পেল, এটা গভর্নমেন্টের পক্ষে দারুণ উপকার হলো, কারণ এটা প্রত্যাশাতেই ছিল না, এটা বাজেটের মধ্যেই ছিল না তাদের। সেই জায়গাতে 1.08 লক্ষ কোটি টাকা পাওয়া মানে তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আরো বেশি করতে পারবেন। এমনিতেই গত আমরা 2-3-4 বছর ধরে যে পিএসইউতে যে দুর্দান্ত র্যালি দেখছি, তার কারণটাই হচ্ছে গভর্নমেন্ট ফুল ফোকাস করেছে ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচারাল স্পেন্ডিং এর জন্য। বহু লক্ষ কোটি টাকা সরকার খরচ করতে উদ্যোগী হয়েছে এবং করছে। এর ফলে যেটা সুবিধা, যে গভর্নমেন্ট যত বেশি টাকা পাবে তত বেশি রেল রোডস হবে, রাস্তা হবে, বিল্ডিংস হবে, হসপিটালস হবে। এই জিনিসগুলোর খাতে কিন্তু গভর্নমেন্ট সাধারণ মানুষের জন্য খরচ করতে পারবে। যত বেশি টাকা আসবে তাতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করাটা আরো বেশি গভর্নমেন্টের পক্ষে সুবিধাজনক হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ফিস্কাল ডেফিসিট অনেকটা কমে আসবে। বা ফিস্কাল ডেফিসিট সহজ ভাষায় কি? ফিস্কাল ডেফিসিট মানে হচ্ছে গভর্নমেন্ট যা রোজগার করে এবং যা খরচ করে তার মধ্যে যে গ্যাপটা রয়ে যায়। অর্থাৎ গভর্নমেন্ট সাধারণত যে খরচ করে, যে টাকা রোজগার করে তার থেকে গভর্নমেন্ট বেশি খরচ করে। তার ফলেটা কি? আয়ের থেকে ব্যয় কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে বেশি হয়ে যায় এবং যে অতিরিক্ত টাকাটা গভর্নমেন্টকে খরচ করতে হয়, সেই টাকাটা কিন্তু সরকারকে বাজার থেকে ধার করতে হয়। এর ফলে এই অতিরিক্ত টাকাটার ফলে সরকারকে বাজার থেকে অনেক কম টাকা ধার করতে হবে। এটা হচ্ছে ডেফিসিট। ডেফিসিট মানে হচ্ছে যা আয় এবং ব্যয়ের মধ্যে পার্থক্য, এবং যেখানে আয় কম ব্যয় বেশি। এইটার ফলে দুটোও কিন্তু সরকার করতে পারবে। এক হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করতে পারবেন, 2 হচ্ছে অথবা ফিস্কাল ডেফিসিট মানে তারা কম করতে পারবেন, বা একটা মিক্সচার অফ 2, এই হিসাবে তারা কাজ করবেন। এরপর হচ্ছে যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, সেটা এর ফলে কোন কোন সেক্টরগুলোতে আমরা হঠাৎ করে উচ্ছ্বাস দেখলাম। অবশ্যই এর প্রাইমারি বেনিফিশিয়ারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নমেন্টকে প্রদান করা ডিভিডেন্ডের প্রধান বেনিফিশিয়ারি হবে কিন্তু বিভিন্ন ব্যাংকস এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো। এই এতটা অতিরিক্ত লাভের কিন্তু তারা অবশ্যই তারা ভাগিদার হবে।
এবার এর মানেটা কি, এই যে এতটা এই যে সুবিধাটা হলো, এত অতিরিক্ত ডিভিডেন্ডটা গভর্নমেন্ট পেলেন, এতে সুবিধাটা কি হলো, এর মানে গভর্নমেন্ট কম বাজার থেকে লোন করবে বা ধার করবে, কারণ গভর্নমেন্ট বাজার থেকে ধার করে সাধারণ মানুষের জন্য খরচ করার জন্য। যত বেশি গভর্নমেন্ট বাজার থেকে ধার করে তত বেশি চাপ পড়ে কিন্তু ব্যাংকগুলোর উপর, সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটগুলো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু গভর্নমেন্ট যদি বাজার থেকে কম টাকা তারা ধার করে, সেক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রেটগুলো কন্ট্রোলে থাকে এবং তার ফলে এটা একটা ট্রেজারি গেনে কনভার্ট হয় ব্যাংকগুলোর ক্ষেত্রে, এটা প্রথমে বুঝতে হবে। এইবার চলে আসি হচ্ছে যে এর ফলে এই যে ডিভিডেন্ড, এই যে অতিরিক্ত ডিভিডেন্ড পেলেন, এর ফলে সত্যি সত্যি মানে তারা পাবেন, বেনিফিট পাবেন। একটা তো অবশ্যই ব্যাংকিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আরেকটা কিন্তু কনস্ট্রাকশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজগুলো ভারতবর্ষে যারা রয়েছে তারা কিন্তু দারুণভাবে বেনিফিটেড হবে। এছাড়া বলে নেওয়া প্রয়োজন রয়েছে, দেখুন একটা তর্ক রয়েছে ইকোনমিস্টদের মধ্যে, একটা আর্গুমেন্ট রয়েছে যে দেশটা কোন পথে ভালো চলবে, ইনফ্রাস্ট্রাকচার লেড ইকোনমিক না কনজিউমার লেড ইকোনমি, এটা নিয়ে প্রভূত তর্ক রয়েছে। এই তর্কের মধ্যে আপাতত যাচ্ছি না, এইটুকুনি বলা যেতে পারে গভর্নমেন্ট আপাতত ফোকাস করছে ইনফ্রাস্ট্রাকচার লেড ডেভেলপমেন্ট থেকে, মানে ডেভেলপমেন্টের উপর, মোর দেন কনজিউমার লেড ডেভেলপমেন্ট। কনজিউমার লেড ডেভেলপমেন্ট হলে তো আমাদের ডেফিনেটলি অবশ্যই সব সাধারণ মানুষের সুবিধা হবে, কিন্তু আপাতত পরিকাঠামোগত কিন্তু ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে ভারতীয় সরকার। এইবার যেটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এর ফলে গভর্নমেন্ট যদি ক্যাপেক্স করে, খুব স্বাভাবিকভাবে গভর্নমেন্টের নিজেদের ইনস্টিটিউশনসগুলো খুব সুবিধা পাবে। এর মধ্যে রয়েছে কি কি, এর মধ্যে রয়েছে রেলওয়েজ রয়েছে, এর মধ্যে ডিফেন্স রয়েছে, এর মধ্যে রোডওয়েজও রয়েছে, এরাও কিন্তু দারুণভাবে বেনিফিটেড হবে। এবার দেখে নিই আজকে নিফটি এবং সেন্সেক্স কোন জায়গায় পৌঁছেছে। সর্বকালীন উচ্চতা 23শে মে নিফটি পৌঁছেছে 22,993.6, এটা ছিল তার ডে হাই এবং লাইফ হাই। সেন্সেক্স নতুন উচ্চতায় 75,499.1 এবং সেটা তার ডে হাই এবং লাইফ হাই। এইবার চলে আসি হচ্ছে যে এই ডিভিডেন্ড পেমেন্টের ফলে বিভিন্ন যে সেক্টরস যেগুলোকে বিভিন্ন ইন্ডাইসেসগুলো সেগুলো কিভাবে বেনিফিটেড হয়েছে অন্তত 23 তারিখে মার্কেট শেষে অবধি। নিফটি ব্যাংক বৃদ্ধি পেয়েছে 2.06%, নিফটি অটো বৃদ্ধি পেয়েছে 2.25%, নিফটি 50 1.67%, নিফটি ইনফরমেশন টেকনোলজি 1.28%, বিএসসি ক্যাপিটাল গুডস 2.13%, বিএসসি সেন্সেক্স 1.61%, বিএসসি কনজিউমার ডিউরেবলস 1.32%। অর্থাৎ যে সেক্টরসগুলো প্রবাবল বেনিফিটস পেতে পারে সেই ইন্ডাইসেসগুলো কিন্তু খেয়াল করে দেখবেন ভালো বৃদ্ধি পেয়েছে আজকে। এইবার মার্কেট এত উচ্ছ্বসিত কেন? প্রথম কথা হচ্ছে মার্কেট এই মুহূর্তে মার্কেট ক্যাপ টু জিডিপি কে ইগনোর করছে, যেটা 140.2 পৌঁছে গেছে। মার্কেট ক্যাপ টু জিডিপি কে অনেক সময় ওয়ারেন বাফেট ইন্ডিকেটর বলা হয়, কারণ ওয়ারেন বাফেট এইটা দেখে তিনি সিদ্ধান্ত নেন যে মার্কেট ওভারবট কি না, মানে ওভার ভ্যালুড কিনা, এটা দেখে সিদ্ধান্ত নেন। এই মুহূর্তে তার কাছে কমফর্টেবল জোন অবশ্যই 100 নিচে 80 থেকে 95 এর মধ্যে, কিন্তু এই মুহূর্তে মার্কেট কিন্তু 140.2% পড়ে গেছে, সেটা কিন্তু পৌঁছে গেছে। এবার 2 নম্বর হচ্ছে মার্কেট কিন্তু প্রাইস টু আর্নিংস পার রেশিও এই সময় ইগনোর করছে ইন্ডিভিজুয়াল কোম্পানিজ। এইটা কিন্তু যাই বলুন না কেন একটু সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। বেশ কিছু কোম্পানিজ তারা কিন্তু ভীষণ হাই পিইতে ট্রেড করছে, সাবধানতা অবলম্বনটা করাটা কিন্তু কোনো ক্ষতি কিছু নেই। তারপর জিওপলিটিক্যাল টেনশনসকেও মার্কেট ফুৎকার দিয়ে উড়িয়ে দিয়েছে, এখন এই দিকে তাকাচ্ছে অবধি না। এছাড়া মার্কেট এতদিন ইনডিসাইসিভ মোডে ছিল, কোন দিকে যাব, এই আজকের তারা বেরিয়ে এসেছে এই ইনডিসাইসিভনেস থেকে এবং বিশ্বাস করছে ব্যাংকিং অন হোপ অ্যান্ড সাস্টেনেবিলিটি, অর্থাৎ এই র্যালি চলবে, গ্রোথ চলবে, ভবিষ্যতে মার্কেট আরো বাড়বে, এই আশ্বাস এই বিশ্বাসে মার্কেট কিন্তু আজকের বৃদ্ধি পেয়েছে। এছাড়া গভর্নমেন্ট এছাড়া মার্কেট আরো বিশ্বাস করছে যে গভর্নমেন্ট কেপেক্স বৃদ্ধি পেতে পারে
এবং তার ফলে কিন্তু ভবিষ্যতে যে কোম্পানিজগুলো বা সেক্টরসগুলো বেনিফিটেড হবে তার দিকে কিন্তু বিনিয়োগকারীদের, মার্কেট বলতে এখানে যে সমগ্র বিনিয়োগকারী বা ট্রেডার্স যাই বলুন না, তা সেইটাকে মিন করছি। এছাড়া এছাড়া মার্কেট যেটা করছে, যে মার্কেট ট্রানজিশন চাইছে। কিসের ট্রানজিশন চাইছে? যে ফসিল ফুয়েল থেকে মার্কেট ট্রানজিশন চাইছে রিনিউয়েবল এনার্জির জন্য। কারণ বেশ কয়েকটা ফ্যাক্টরস কাজ করছে। এক হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্নস রয়েছে, অত্যাধিক পলিউশনের ফলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারেন। ফসিল ফুয়েল থেকে অত্যাধিক পলিউশন হয়, তার মধ্যে কোল রয়েছে, পেট্রোল রয়েছে, ডিজেল রয়েছে। এইগুলোর ফলে মানুষ কিন্তু দ্রুত ট্রানজিশন চাইছে টু লেসার পলিউটিং বা নন পলিউটিং ফুয়েলসে, যেটা অবশ্যই নন ফসিল ফুয়েল নয়। এবং সেক্ষেত্রে তারা গ্রিন হাইড্রোজেনের কথা ভাবছেন, তারা সোলার এনার্জির কথা ভাবছেন, তারা হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের কথা ভাবছেন। এবং এই যে তারা ইলেকট্রিক ব্যাটারিজ বা ইলেকট্রিক ভেহিকেলসের কথা ভাবছেন। এই সমস্ত কিছুর প্রতি একটা বিশ্বাস মার্কেটের প্রতি মধ্যে তৈরি হয়েছে যে এই ট্রানজিশনটা সম্ভব এবং এই ট্রানজিশনটা অতি দ্রুত হতে পারে। এই সমস্ত ফ্যাক্টরস কিন্তু কম্বাইন করছে। এছাড়া যে এফআইআইসরা গত কয়েকদিন ধরে রীতিমতন বিক্রি করে চলে যাচ্ছিল, কয়েক হাজার কোটি টাকা করে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সরা বিক্রি করে অন্যান্য দেশে বিনিয়োগের জন্য চলে আসছিল, এখন মার্কেটের মধ্যে হঠাৎ সেই বিশ্বাসটা এসছে যে ইলেকশনের রেজাল্টের পর তারা নিশ্চয় আবার ফেরত আসবে। এছাড়া পসিবল গ্রোথ ভারতের, যেরকম জেফারিজ তারা প্রেডিক্ট করছে ভারত আর কয়েক বছরের মধ্যে বিশ্বের তৃতীয় লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হিসাবে কাজ করেছে আজকের মার্কেটের এই লেভেলের মোটিভেশনের ক্ষেত্রে। এছাড়া মার্কেট বিশ্বাস করছে যে ফিনান্সিয়াল সেক্টর অবশ্যই বেনিফিটেড হবে। ফিনান্সিয়াল সেক্টর খেয়াল করে দেখবেন, ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ গত কয়েকদিন ধরে চুপচাপ ছিল, সেরকম কোনো মুভমেন্ট দেখাচ্ছিল না। সেক্ষেত্রে মেটাল সেখানে মারাত্মকভাবে র্যালি করছিল। আজকে মেটাল আবার চুপচাপ ছিল, মেটালে কিছুটা সংশোধন এসেছে বা পতন এসেছে, সে তার জায়গা রিপ্লেস করেছে ইনফরমেশন টেকনোলজি এবং ব্যাংকিং এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো। এছাড়া যে সেক্টরসগুলো অপেক্ষা করছে আরো ভালো কিছু হওয়ার জন্য, তার মধ্যে রয়েছে শিপ বিল্ডিং রয়েছে, কারণ এটা কিন্তু ডিফেন্সের সেক্টরের অংশ হিসাবেও ট্রিট করা হচ্ছে। রেলওয়েজ রয়েছে, রেলওয়েজের সার্বিক ডেভেলপমেন্ট যত কোম্পানিজ আজকে খেয়াল করে দেখবেন তারা দারুণভাবে র্যালি করেছে। রোড অ্যান্ড অ্যালাইড কনস্ট্রাকশনস রয়েছে, ইনফরমেশন টেকনোলজি তাদের মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে, আজকের তাদের স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে কথা হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে গভর্নমেন্ট ফোকাস করছে। সুতরাং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিজগুলো তারা র্যালি করবে না এটা তো ডেফিনেটলি হয় না। ডিফেন্স তো র্যালি করেই চলেছে, আজকের আরো বেশি বুস্ট আপ পেরেছে। রিনিউয়েবল এনার্জি বুস্ট আপ হয়েছে, ক্যাপিটাল গুডস বুস্ট আপ হয়েছে, ইলেকট্রনিক্স সেগমেন্টও কিন্তু তারা বুস্ট আপ হয়েছে। মোট কথা আজকে যদি দেখা যায় যে মার্কেট আমাদের এইটা প্রমাণ করে দিচ্ছে যে কেউ কিন্তু মার্কেটকে প্রেডিক্ট করতে পারেন না। মার্কেট নিচে নামবেই এটাও যেরকম বলা সম্ভব না, মার্কেট উপরে উঠবেই এমনটি বলাও কিন্তু সম্ভব না। হ্যাঁ, মানুষ একটা ধারণা তৈরি ডেফিনেটলি করতে পারেন, মানুষ একটা আন্দাজ ডেফিনেটলি করতে পারেন। মানুষ যেহেতু এটা এখন রোরিং একটা বুল মার্কেট চলছে, ফলে মানুষের পক্ষে অবশ্যই সুবিধা হয়ে গিয়েছে যে এই রোরিং বুল মার্কেটের একটা হেল্প নেওয়া, একটা আশ্বাস পাওয়া এই ধরনের বুল মার্কেট থেকে, এটা তো ডেফিনেটলি বলা যায়। তবে আবার যেটা ঘটনা, মার্কেট ভীষণ আনপ্রেডিক্টেবল হতে পারে। এটা শুক্রবার যখন এই এপিসোডটা পাবলিশড হবে মার্কেটের পর, তখন হয়তো দেখা গেল টাচউড, তখন হয়তো দেখা গেল হয়তো মার্কেটে কিছুটা পতন এলো বা সংশোধন এলো, আমরা উই ডু নট হ্যাভ এনি আইডিয়া। হতে পারে মার্কেট আবার 23,000 খুব সহজেই ছাড়িয়ে গেল, নিফটি হতে পারে সেন্সেক্স 75,500 খুব সহজেই ছাড়িয়ে গেল। সো এইভাবে প্রেডিক্ট তো ডেফিনেটলি কখনো করা যায় না, উচিতও নয়। কেবলমাত্র সাইডলাইন্সে বসে মজা দেখাটাও কিন্তু একটা ভেরি মাচ পার্ট অফ দ্য মার্কেট এক্সপিরিয়েন্স। এর মধ্যে ডেফিনেটলি অনেক মানুষ তাদের প্রিয় স্টকে হয়তো বিনিয়োগ করেছেন, হয়তো ট্রেডার্সরা দারুণ প্রফিট করেছেন, হতেই পারে শর্ট টার্ম যারা ইনভেস্টার্স তারাও হয়তো প্রফিট করেছেন বা তারাও হয়তো বিনিয়োগ করেছেন, আমরা কেউ জানি না। কিন্তু সার্বিকভাবে এটা ডেফিনেটলি আজকে বোঝা গেছে যে বিনিয়োগ হয়েছে শেয়ার বাজারে এবং বিপুল পরিমাণ বিনিয়োগ হয়েছে। তাহলে আজকের এত পর্যন্ত এখানে শেষ আমি করব, তার আগে একটা স্ট্যান্ডার্ড
একটা ডিসক্লেমার দিয়ে দিই, দেখুন এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য। এখানে কোনো শেয়ার বাই সেল সাজেশন দেয়া হয় না, এখানে কোনো রিকমেন্ডেশন দেয়া হয় না, এখানে কোনো অ্যাডভাইস দেয়া হয় না। এটা প্লিজ কেবলমাত্র এডুকেশনাল পারপাসের জন্যই ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দেওয়ার মতন আলাদা করে তো ডেফিনেটলি কোনো কোম্পানি নেই, তবে সেক্টর স্পেসিফিক তো আমরা ডেফিনেটলি আলোচনা করেছি। সেক্টরের মধ্যে কোনো এতে সেক্টরে হতে পারে আমার বা আমার পরিবারে বিনিয়োগ থাকলেও থাকতে পারে, একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার দিতে হয়। এবং ভবিষ্যতে যদি এই সেক্টরগুলোর কোনো কোম্পানিতে আমাদের বিনিয়োগ থাকে এবং আমরা যদি বিক্রি করি, তবে কিন্তু আগাম বিজ্ঞপ্তি দিয়ে বিক্রি করতে পারবো না। আরেকটা যেটা আমি সবসময় বলে থাকি, প্লিজ এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন আমার অনুপ্রেরণার জন্য। প্লিজ যদি মনে হয় এই এপিসোডটা কারো কাজে লাগবে, আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, প্লিজ তাদের সঙ্গে শেয়ার করে দেবেন বা গ্রুপে শেয়ার করে দেবেন। এবং অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না, সাবস্ক্রাইব করলে আমারও তো উৎসাহ বৃদ্ধি হয় আপনাদের জন্য নতুন নতুন এপিসোড করার জন্য। আজকের জন্য তাহলে এত পর্যন্তই, নমস্কার।